বাংলার বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনীতির আকাশে ঘনিয়ে উঠছে এক অদ্ভুত রহস্যের মেঘ। বাইরে থেকে সবকিছুই যেন স্বাভাবিক, দলগুলো নিজেদের শক্তি দেখাচ্ছে, জনসভা হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আর সাধারণ মানুষ ভাবছে কারা ক্ষমতায় আসবে। কিন্তু এই দৃশ্যমান ছবির আড়ালে কি লুকিয়ে আছে আরও বড় কোনো অদৃশ্য খেলা? এখন প্রশ্ন যে শুধু রাজনৈতিক মহলেই নয়, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়ছে। একদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে, অন্যদিকে বিজেপি নিজেদের জয়ের দাবি জোরালো করছে। আর দুই পক্ষের এই আত্মবিশ্বাস কি শুধুই জনসমর্থনের প্রতিফলন, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো কৌশল? রাজনীতির এই দ্বন্দ্ব ক্রমশ এমন জায়গায় পৌঁছচ্ছে যেখানে বাস্তব আর পরিকল্পিত বাস্তবতার সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে। এই রহস্যের কেন্দ্রে উঠে এসেছে একটি ঘটনা। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একটি বিশাল ভার্চুয়াল বৈঠক, প্রায় ৩০,০০০ কর্মী, নেতা, জনপ্রতিনিধি একসঙ্গে যুক্ত হয়েছিলেন সেই মিটিংয়ে। সাধারণভাবে এটিকে সংগঠনের শক্তি প্রদর্শনের হিসেবে দেখা যেতে পারে, কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় ডিজিটাল সমাবেশ কি শুধুই বার্তা দেওয়ার জন্য, নাকি এর পেছনে একটি সুসংগঠিত কমান্ড সেন্টার যেখান থেকে পুরো নির্বাচনী যুদ্ধ পরিচালিত হচ্ছে? এই বৈঠকের গঠনটাই অনেককে ভাবাচ্ছে। এখানে শুধু শীর্ষ নেতৃত্ব নয়, বুথ স্তরের কর্মী পর্যন্ত উপস্থিত ছিলেন। অর্থাৎ সংগঠনের প্রতিটি স্তরকে সংযুক্ত করা, একসঙ্গে করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এটি আসলে এক ধরনের রিয়েল টাইম ডেটা সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা। কোথায় কত ভোটার, কোথায় দুর্বলতা, কোথায় বিরোধীদের প্রভাব বেশি, এই সমস্ত তথ্য এই বৈঠকের মাধ্যমেই একত্র করা হয়েছে। এই প্রেক্ষাপটে আরও একটি বিষয় সামনে এসেছে। অভিষেক ব্যানার্জি সরাসরি ঘোষণা করেছেন তৃণমূল ২৩০টি আসন পাবে। এই সংখ্যা কেবল একটি রাজনৈতিক বক্তব্য, নাকি এর পেছনে রয়েছে বিশদ অঙ্ক কষা কোনো পরিকল্পনা? রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে যখন কোনো দল এত নির্দিষ্টভাবে আসন সংখ্যা ঘোষণা করে, তখন সেটি অনেক সময় একটি লক্ষ্য নির্ধারণের মতো কাজ করে। প্রতিটি বুথ, প্রতিটি কেন্দ্রকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আলাদা করে পরিকল্পনা করা হয়। আর এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। তাদের মতে এই ২৩০ শুধু একটি সংখ্যা নয়, বরং একটি অপারেশন কোড, যার ভিত্তিতে গোটা নির্বাচনী কৌশল সাজানো হয়েছে। কোন এলাকায় কত মার্জিন দরকার, কোথায় ভোট বাড়াতে হবে, কোথায় বিরোধীদের ভোট কমাতে হবে, সবকিছু আগে থেকেই নির্ধারিত। এই বিতর্কের মধ্যে সবথেকে স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে ভোটারের তালিকা। অভিষেক ব্যানার্জি দাবি করেছেন লক্ষ লক্ষ নাম বাদ গেলেও তৃণমূলের জয় আটকানো যাবে না। এই বক্তব্য একদিকে যেমন আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়, অন্যদিকেই নতুন করে প্রশ্ন তোলে, কেন এত নাম বাদ যাচ্ছে? অসমের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসির অভিজ্ঞতা সামনে রেখে অনেকেই বলছেন, বাংলায় কি কোনো নীরব তালিকা সংশোধন চলছে? যদি সত্যিই লক্ষ লক্ষ নাম বাদ পড়ে, তাহলে সেই জায়গা পূরণ হচ্ছে কিভাবে? নতুন ভোটার কারা, তাদের উৎস কি? এই প্রশ্নগুলো কোনো স্পষ্ট উত্তর নেই, কিন্তু সন্দেহ বাড়ছে। কারণ ভোটার তালিকা হলো নির্বাচনের সবথেকে গুরুত্বপূর্ণ ভিত্তি। এখানে যদি বড় ধরনের পরিবর্তন ঘটে, তাহলে ফলাফলও বদলে যেতে পারে। এই পরিস্থিতিতে আইপ্যাকের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আইপ্যাক অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি দীর্ঘদিন ধরে নির্বাচনী কৌশল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল গ্রেপ্তার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূলের দাবি এটি বিজেপির চাপ সৃষ্টি করার কৌশল, কিন্তু বিরোধীদের বক্তব্য এই গ্রেপ্তার আসলে একটি বড় ডেটা নির্ভর নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। কারণ আইপ্যাকের মূল শক্তি হলো ডেটা। ভোটারদের আচরণ, পছন্দ, মনোভাব সব কিছু বিশ্লেষণ করে তারা কৌশল তৈরি করে। এখানে ষড়যন্ত্র তত্ত্ব আরও গভীর হয়। প্রশ্ন হচ্ছে, এই ডেটা কি শুধু প্রচারের জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি এর মাধ্যমে ভোটের ফলাফলও প্রভাবিত করা সম্ভব? অভিষেক ব্যানার্জি তার বক্তব্যের কর্মীদের বারবার বলছেন মাঠ ছাড়বেন না। সাধারণভাবে এটি একটি অনুপ্রেরণামূলক বার্তা, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে এর মধ্যে লুকিয়ে আছে আরও গভীর ইঙ্গিত। তাদের মতে এটি আসলে গ্রাউন্ড কন্ট্রোল বজায় রাখার নির্দেশ, অর্থাৎ
ভোটের দিন এবং তার আগে প্রতিটি বুথে শক্ত উপস্থিতি নিশ্চিত করা, যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয়। এটি শুধু এই সংগঠনের শক্তি প্রদর্শন, নাকি এর মাধ্যমে ভোট প্রক্রিয়ার ওপর সরাসরি প্রভাব ফেলার চেষ্টা? মালদা এবং মুর্শিদাবাদ অঞ্চলে কংগ্রেসকে আক্রমণ করে অভিষেক যে মন্তব্য করেছেন, সেটিও রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। তিনি বলেছেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে সাহায্য করা। এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক আক্রমণ, নাকি এটি একটি সুপরিকল্পিত ভোট বিভাজনের কৌশল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, বহু নির্বাচনে ভোট ভাগ হয়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করে দেয়। ফলে নির্দিষ্ট অঞ্চলে ভোট বিভক্ত করার চেষ্টা একটি পুরনো কিন্তু কার্যকর কৌশল। এদিকে মিডিয়া নিয়েও শুরু হয়েছে তীব্র লড়াই। এক পক্ষ অন্য পক্ষকে হাওয়া তৈরি করার অভিযোগ করেছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই নির্বাচন শুধু ভোটের নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় টিভি চ্যানেল, সার্ভে সবকিছু ব্যবহার করে মানুষের মনে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করা হচ্ছে, যেন মানুষ আগেই বিশ্বাস করে নিয়েছে যে কে জিতছে। এই বিশ্বাসই অনেক সময় ভোটের আচরণকে প্রভাবিত করে। অভিষেক ব্যানার্জি আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, বাংলা যদি বিজেপিকে হারায় তাহলে দিল্লির রাজনীতি নিয়ন্ত্রণ করবে। এই বক্তব্য অনেকের কাছে রাজনৈতিক উচ্চারণ হলেও অন্যরা এটিকে বড় কোনো কৌশলের ইঙ্গিত হিসেবে দেখছেন। তাদের মতে এই নির্বাচন শুধু রাজ্যের নয়, এটি জাতীয় রাজনীতির ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ফলে এখানে শুধু যা কিছু ঘটছে তা শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়। সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে মমতা ব্যানার্জিকে ঘিরে। অভিষেক ব্যানার্জি স্পষ্টভাবে বলেছেন, তিনি চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন, কেউ আটকাতে পারবে না। এই আত্মবিশ্বাস কি শুধুই রাজনৈতিক, নাকি এর পেছনে রয়েছে এমন কোনো শক্তি যা ফলাফলকে প্রভাবিত করতে পারে? পুরো ঘটনা প্রবাহ একসঙ্গে দেখলে মনে হবে এটি শুধু একটি নির্বাচন নয়, এটি একটি বহুস্তরীয় প্রক্রিয়া, যেখানে ডেটা, মনস্তত্ত্ব, সংগঠন এবং প্রশাসন সব কিছু একসঙ্গে কাজ করে। 30,000 মানুষের ভার্চুয়াল বৈঠক, নির্দিষ্ট আসন সংখ্যা ঘোষণা, ভোটার তালিকা নিয়ে বিতর্ক, ডেটা বিশেষজ্ঞদের গ্রেপ্তার, সবকিছু যেন একটা বড় পাজলের টুকরো। কিন্তু সেই পাজলের সম্পূর্ণ ছবি এখনো স্পষ্ট নয়। বাংলার মানুষ ভোট দিতে প্রস্তুত, কিন্তু তাদের ভোট কি শুধুই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, নাকি তারা অজান্তেই অংশ নিচ্ছেন এক বৃহৎ অদৃশ্য রাজনৈতিক অপারেশনে? এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের মধ্যে। ফলাফল ঘোষণার দিন হয়তো অনেক কিছুই পরিষ্কার হবে, আবার হয়তো আরও নতুন প্রশ্ন তৈরি হবে। কারণ রাজনীতির এই খেলায় যা দেখা যায় সেটা সব সময় সত্যি নয়, আর যা সত্যি হয় তা অনেক সময় চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।